আসসালামু আলাইকুম। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শনির দশা যেন কাটছে না। এবার একটা মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার সংবাদ পাওয়া গিয়েছে। আমেরিকান এই অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে হেলিকপ্টারে থাকা ২ জন পাইলটের দুজনেই নিহত হয়েছে। শুধু তাই নয়, হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর হেলিকপ্টারের বিস্ফোরণে সৃষ্ট আগুনে দাবানল সৃষ্টি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস স্টেটে। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে আমেরিকার অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্তের একটি ভিডিও ফুটেজ এসেছে আমাদের কাছে। তুর্কিপিডিয়ার দর্শকদের সেই ফুটেজটি দেখাচ্ছে। বিধ্বস্ত হেলিকপ্টার থেকে এই শুকনো মাঠের মধ্যে ব্যাপক অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়, দাবানলের সৃষ্টি হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে টেক্সাসের বিস্তৃত এলাকা জুড়ে দাবানলের ধোঁয়া দেখা যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নৌবাহিনীর বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন প্রায় ২৫০ দিন ধরে সমুদ্রে একটানা দায়িত্ব পালন করে চলেছে এই যুদ্ধজাহাজটির নাবিক এবং নৌবাহিনীর কর্মকর্তা। এবং তাদের মধ্যে খাদ্যের সংকট, মানসিক স্বাস্থ্যের সমস্যা, এগুলো নিয়ে অনেকগুলো প্রতিবেদন প্রকাশ হয়েছে। বিশেষ করে তাদের লো কোয়ালিটির খাবার সরবরাহের ঘটনায় মার্কিন সিনেটর রিচার্ডসন প্রশ্ন তুলেছে মার্কিন প্রশাসনের বিরুদ্ধে। কেন মার্কিন সেনারা এই ধরনের দুরবস্থায় রয়েছে? প্রিয় দর্শক, ইসরায়েলের তৈরি করা যুদ্ধে, ইসরায়েলের পরিকল্পিত যুদ্ধে আমেরিকা প্রায় ৫০,০০০ মার্কিন সেনাকে মোতায়েন করে রেখেছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলি সেনারা যখন নিজেদের দেশে অনেক মজার মজার খাবার খাচ্ছে এবং সেই ছবিগুলো তারা ভিডিও করে প্রচার করছে, পিৎজা পার্টি করছে, তখন মার্কিন সেনাদের কপালে জুটছে এইরকম শুকনো রুটি, সামান্য খাবার। এবং এইসব বিষয়ে মার্কিন সেনাদের মনোবল এখন সর্বনিম্ন স্তরে চলে এসেছে। এমন এমন প্রতিবেদন আসছে যে যুদ্ধ যুদ্ধজাহাজ থেকে লাফিয়ে সমুদ্রে পড়ে যাচ্ছে কিছু সৈন্য। তারা আর বাঁচতে চাইছে না, যুদ্ধ করবে তো দূরের কথা। এইসব বিষয় নিয়ে মার্কিন সিনেটে ট্রাম্পের বিরুদ্ধে আলোচনা, প্রশ্ন তুলেছে মার্কিন কর্মকর্তারা। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটোর সম্মেলনে যোগ দিয়ে তুরস্কে এসেছিলেন। তুরস্ক থেকে যাওয়ার সময় ইসরায়েলি গোয়েন্দারা ডোনাল্ড ট্রাম্পকে মেরে ফেলা হতে পারে, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কাঁধে বহনযোগ্য মিসাইল হামলা হতে পারে, এই ধরনের একটি তথ্য দিয়েছে, যে তথ্যটি এখন পর্যন্ত ভুল প্রমাণিত হয়েছে। আজকে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ সন্দেহ পোষণ করেছে ইসরায়েলের এই গোয়েন্দা তথ্যের ওপর। ইসরায়েলের গোয়েন্দা তথ্যের কারণে আমেরিকান প্রেসিডেন্ট, বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের বিমান এয়ারফোর্স ওয়ানে করে যাননি, বরং অন্য আরেকটি মিলিটারি এয়ারক্রাফটে উঠেছিলেন। আবার সেখানেও তিনি পায়ে হেঁটে যাননি, একটা খাবারের ট্রলির ভেতরে করে, একটা খাবারের ট্রাকের ভেতরে করে এইভাবে শোয়ায়ে নিয়ে যাওয়া হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। কতটা লজ্জার, কতটা অপমানের, কতটা আতঙ্কের! ডোনাল্ড ট্রাম্পের এই অবস্থার পেছনে দায়ী ইসরায়েল এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। ডোনাল্ড ট্রাম্পকে এতটাই আতঙ্ক ঘিরে ধরেছিল যে ট্রাম্প পায়ে হেঁটে নিজের প্লেনে যেতে সাহস করেনি। যদিও সেখানে অসংখ্য এয়ার ডিফেন্স মোতায়েন ছিল, আমেরিকার সর্বোচ্চ টেকনোলজি ছিল, কিন্তু ট্রাম্পকে ইসরায়েলের কথা শোনার কারণে এই পরিস্থিতির মধ্যে যেতে হয়েছে। ইসরায়েলের কথা শোনার কারণে সমুদ্রে ভাসছে মার্কিন সেনারা ২৫০ দিন ধরে, এবং মার্কিন সেনাদের খাদ্যের এই দুরবস্থা। এ কারণে আমেরিকার ভেতরেই মানুষ প্রশ্ন তুলছে, কেন আমাদের সৈন্যরা এই দুরবস্থায় আছে? কোন স্বার্থে? কার স্বার্থে? আমেরিকার এই যুদ্ধের স্বার্থ কি? এদিকে হরমুজ প্রণালী নিয়ে এখন পর্যন্ত কোনো চুক্তি করেনি ইরান। ইরান বরং ঝুলিয়ে রেখেছে, সময় নিচ্ছে। কালক্ষেপণ করে ইরান তাদের শক্তি বৃদ্ধি করছে। অন্যদিকে ইরান সাফ জানিয়ে দিয়েছে, ইরানের শর্ত পালন না করলে আমেরিকার সাথে কোনো সমঝোতা নয়। ইরান তার শর্তে অটল রয়েছে। প্রিয় দর্শক, আজকে গুরুত্বপূর্ণ সংবাদ দেব ইরাক থেকে। ইরাকের প্রধানমন্ত্রী জায়েদি ঘোষণা দিয়েছে আমেরিকান সৈন্যরা ৩০ সেপ্টেম্বরের মধ্যে
ইরাক থেকে প্রত্যাহার হবে। ইরাক থেকে আমেরিকান সৈন্যদের প্রত্যাহারের সাথে সাথে ইরাকের ভূখণ্ডে অন্য কারো হাতে কোনো অস্ত্র থাকবে না। ইরাকের অস্ত্র থাকবে শুধু ইরাকের সশস্ত্র বাহিনীর হাতে। এক দেশ, এক সেনাবাহিনী এবং সমগ্র সামরিক শক্তির কন্ট্রোল ইরাকের হাতে। সেই সাথে ইরাক ঘোষণা দিয়েছে ইরাকের আকাশসীমা কিংবা ইরাকের ভূখণ্ড ব্যবহার করে কোনো প্রতিবেশী দেশের বিরুদ্ধে আক্রমণকে বরদাস্ত করবে না ইরাকি প্রশাসন। এই ঘোষণায় বেকায়দায় পড়বে ইরান। ইরানের পপুলার মোবিলাইজেশন ফোর্স সহ অনেকগুলো শিয়া মিলিশিয়া অর্গানাইজেশন আছে যারা মূলত ইরানের ফান্ডিং এ চলে, ইরানের পরিকল্পনায় চলে এবং সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে, সৌদির বিরুদ্ধে, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ অপারেশনে অংশগ্রহণ করেছে এই গ্রুপগুলো। কিন্তু ইরাক সরকার এদের লাগাম টেনে ধরতে চাইছে। ইরাক বলছে একটা রাষ্ট্রের সেনাবাহিনী সিদ্ধান্ত নিবে কোথায় কোন অপারেশন হবে এবং আমাদের ভূখণ্ড ব্যবহার করে কোনো প্রতিবেশী দেশে হামলা করা আমরা সহ্য করব না। ইরাক সরকারের এই সিদ্ধান্তটিকে কিভাবে দেখছেন? কেউ এর পক্ষে বলছে, কেউ বিপক্ষে বলছে। যারা পক্ষে বলছে তারা বলছে অবশ্যই কোনো রাষ্ট্রে সেনাবাহিনী ছাড়া অন্য কারো হাতে অস্ত্র থাকা উচিত নয়, সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ থাকা উচিত অস্ত্র শস্ত্রের উপর। অন্য একটি গ্রুপ বলছে ইরাকের সেনাবাহিনী তো ব্যর্থ হয়েছিল আইএস ঠেকাতে, সেই সময় এই প্যারামিলিটারি গ্রুপগুলো, এই মিলিশিয়া গ্রুপগুলো আইএস এর বিরুদ্ধে লড়াই করে ইরাকের কয়েকটি প্রদেশ মুক্ত করেছিল। এদেরকে এইভাবে নিরস্ত্র করলে সেটা এই অঞ্চলের যে সিকিউরিটি ডাইনামিক্স আছে সেখানে বিরূপ প্রভাব ফেলতে পারে। মন্তব্যের দায়িত্ব আপনাদের। ইরাক সরকারের এই সিদ্ধান্তের পেছনে কি আমেরিকার কোনো চাল থাকতে পারে? ইরাকের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে প্রথম সফরেই মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করেছিলেন। ডোনাল্ড ট্রাম্পও ইরাকের প্রধানমন্ত্রী জায়েদির পিঠ চাপড়ে বলেছিল জায়েদি একজন স্মার্ট লিডার। প্রিয় দর্শক, আমাদের কাছে সংবাদ আছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কার্চ বলেছে ইসরায়েলি সৈন্যরা লেবানন, গাজা কিংবা সিরিয়া থেকে সরে যাবে না। এটাই আমাদের নীতি। আমরা যেই ভূখণ্ড দখল করেছি সেই ভূখণ্ডে আমরা থাকবো। רואים כאן את רכס הבופור, אחרי שהמנהרות שם הושמדו. צה"ל ביצע כאן תמרון, אתם רואים כאן דרך הליטני במבצע גבורה, במיומנות אדירה, הכריע את החיזבאללה, לקח את הבופור שמגן על מטולה ועל יישובי הצפון ועל חיילי צה"ל ומאיים על כל מרחבי החיזבאללה באופק. אנחנו, כפי שראש הממשלה ואני הבהרנו חד משמעית, পৃথিবীতে যুগে যুগে কালে কালে কোনো সময় কোনো দখলদার বাহিনী কোনো জায়গা ত্যাগ করেনি, তার পেছনে লড়াই সংগ্রাম রয়েছে। ঠিক তেমনি ভাবে দখলদার দেশটি অন্য দেশের ভূখণ্ড দখল করে সেই ভূখণ্ডগুলোকে স্থায়ী দখলদারিত্ব রাখতে চাইছে। যেখানে চুক্তি ছিল গাজা থেকে সৈন্য প্রত্যাহার করার, তারা রাজি হচ্ছে না। যেখানে তারাই চুক্তিতে স্বাক্ষর করেছিল লেবানন থেকে সৈন্য প্রত্যাহার করার, রাজি হচ্ছে না। যেখানে সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহারের কথা, রাজি হচ্ছে না। যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে তাহলে আঙ্গুল কি করতে হবে? এখন পর্যন্ত ডিপ্লোমেসিকে সময় দিচ্ছে সিরিয়া, কিন্তু সব সময় এই সময় নাও থাকতে পারে। আমাদের একজন সম্মানিত দর্শক পশ্চিমবঙ্গ থেকে কমেন্ট করেছেন যে ভারতকে দেখতে না পারার কারণ কি? ভারতের জনগণ এবং ভারতের সরকার দুটো আলাদা জিনিস। আমরা ভারতের জনগণের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, তারা আমাদের প্রতিবেশী। আর যারা ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় কিংবা অন্য অঞ্চলের মুসলমান, তারা তো আমাদের ভাই। আমরা তো একই অঞ্চলের, একই ইতিহাসের মানুষ। কিন্তু আমাদের আপত্তি ভারতের সরকারের সাথে, আমাদের বোঝাপড়া ভারতের মোদী সরকারের সাথে, যোগী সরকারের সাথে। ভারতের নাগরিকরা হয়তো জানে না যে গত 17 বছর বাংলাদেশের মানুষের উপর যে জুলুম নির্যাতন হয়েছে তার একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র পৃষ্ঠপোষক ছিল ভারত। ভারতের সাপোর্টের কারণেই শেখ হাসিনা বিনা নির্বাচনে নির্বাচন জালিয়াতি করে ক্ষমতায় ছিল। ভারতের গোয়েন্দা সংস্থা ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে অফিস বসিয়েছিল এবং সেখানে বসে বাংলাদেশের দেশপ্রেমিক সেনা অফিসারদের তালিকা করে তাদেরকে অ্যারেস্ট করেছিল, তাদেরকে গুম করেছিল, মেজর জিয়াকে হত্যা করেছিল এবং অসংখ্য গুম খুনের পেছনে ভারতের চক্রান্ত। এবং ভারতের সরকার বাংলাদেশের সাথে শুধু ব্যবসা করে না, বাংলাদেশকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো লুট করে অসংখ্য উপায়ে বাংলাদেশের জনগণের ন্যায্য নদীর পানিগুলো দেয় না।
আপনার নাম সম্ভবত জালাল শিকদার। আপনি দেখুন কলকাতা থেকে পানি কেন বাংলায় আসে না, নদীর পানি বাদ দিয়ে বন্ধ করে রেখেছে ভারত সরকার, যে কারণে বাংলাদেশের নীলফামারী, রংপুর, দিনাজপুর এই অঞ্চলে মরুভূমি হয়ে যাচ্ছে। এবং বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোতে অনেকগুলো ফেন্সিডিলের কারখানা তৈরি করেছে ভারত, সেখান থেকে অবাধে ফেন্সিডিল পাঠাচ্ছে বাংলাদেশে, বাংলাদেশের তরুণ যুব সমাজকে ধ্বংস করার জন্য। আবার ভারতের বিএসএফ ইসরায়েলের পর বিশ্বের সবচেয়ে বেশি মানুষ প্রতিদিন যেখানে নিহত হয় সেটা বাংলাদেশ ভারত বর্ডার, প্রতিনিয়ত বাংলাদেশিদের গুলি করে হত্যা করা হচ্ছে। এই গত সপ্তাহে একজন বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনার পর আমরা কি ভারত সরকারের বন্দনা করব, জয় শ্রীরাম বলবো, বন্দে মাতরম বলবো, নাকি আমরা বলবো দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা? আমরা বাংলাদেশিরা মনে করি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের এক নাম্বার শত্রু হলো ভারতের সরকার, মোদী সরকার। এবং তারা সব উপায়ে বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল রাখার, বাংলাদেশের জনবলকে হীনবল রাখার চেষ্টা করে, যার বিরুদ্ধে আমরা তিতুমিরের বাঁশের কেল্লার মতো রুখে দাঁড়াই। সুযোগ পেলেই তাদের জুলুম নিপীড়নগুলোর বিরুদ্ধে কথা বলি। তাতে আপনার তো গায়ে লাগার কথা না। যারা পশ্চিমবঙ্গের মুসলমান, আমরা তো আপনাদের সুখে দুঃখে কথা বলি, আপনাদের কেন গায়ে লাগে? আমরা মোদির বিরুদ্ধে কথা বললে আপনাদের কেন গায়ে লাগে? আশা করি বুঝতে পেরেছেন। আমরা ঢাকার মানুষ চাই ঢাকার আইনে বাংলাদেশ চলবে, দিল্লির আইনে নয়, দিল্লির কথায় নয়। প্রিয় দর্শক, আমাদের কাছে আরো গুরুত্বপূর্ণ দুটি সংবাদ রয়েছে। ইরানকে মানবাধিকারের লেকচার দিয়েছিল ফ্রান্স, ফ্রান্সকে পাল্টা লেকচার শুনিয়ে দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আব্বাস আরাকচি বলেছেন ফ্রান্সের মতো দেশগুলোর উচিত বিশ্বকে মানবাধিকার ও আন্তর্জাতিক আইন নিয়ে জ্ঞান না দেওয়া। তাদের এই ভণ্ডামি স্পষ্ট ও লজ্জাজনক। গাজায় এবং ইরানে মানবাধিকার লঙ্ঘনকারী দেশগুলোকে পূর্ণ সমর্থন দিয়েছে ফ্রান্স। এখন কোন মুখে ফ্রান্স মানবাধিকারের কথা বলে? আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ, মধ্যপ্রাচ্য থেকে দ্রুত দূতাবাসের কর্মকর্তা কমাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে ইরানি আক্রমণের ফলে সেখান থেকে সৈন্য প্রত্যাহার করার পর, সৈন্য সংখ্যা কমানোর পর এবার দূতাবাসগুলো থেকেও কর্মকর্তা সর্বনিম্ন লেভেলে নিয়ে আসছে আমেরিকা। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে আমেরিকান প্রভাব ক্রমশই কমছে। প্রিয় দর্শক, আমাদের একদল বাংলাদেশি আছেন যারা মনে করেন যে ডক্টর ইউনুস আমেরিকার হাতে ক্ষমতা তুলে দিয়েছিল। আমেরিকা তো এখন তো ডক্টর ইউনুস নেই, এখন কেন ওয়াশিংটন দেশ চালাবে? এখন ওয়াশিংটন দেশ চালাচ্ছে না, দিল্লিও দেশ চালাচ্ছে না, পিন্ডিও দেশ চালাচ্ছে না, দেশ চলবে ঢাকার আইনে। এবং তারেক রহমান বলেছেন সবার আগে বাংলাদেশ। কতটুকু বাস্তবায়ন করে সেটা দেখার প্রতীক্ষায় বাংলাদেশ জনগণ। আমরাও চাই দিল্লি নয়, পিন্ডি নয়, ওয়াশিংটন নয়, ঢাকার বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র চালাবে বাংলাদেশ সরকার। আজকের মতো এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। দর্শক অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন, জানছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।